পৃষ্ঠা 13। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রজনীবাবু বললেন, আমার চাকরটা পাহাড় দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা। ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রজনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরেই অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। ওই যে দেখো না। রজনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটাই কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেনি। এবার বললেন, আমার মতে এবার বোধ হয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনেরও তো দরকার। কাল যা ঘটেছে, তারপরে তো আর ব্যাপারটা ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রজনবাবু, আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রজনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি, তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রজনবাবু বললেন, মোটেই না। আপত্তি কী? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ ম্যাদা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতরে। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই বলতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোক একটু ঘোরাচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচিকেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিন্তু একটু সময় লাগলো। রজনবাবু তো আরও কিউরিও দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিও, ওকে দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেব ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতেই পাবে। তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকই লিখেছে। সারাদিন ধরে ফেলুদা রজনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বললেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রজনবাবুর বাড়ি যাচ্ছি, তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, দুবার মাউন্ট এভারেস্ট হোটেলে, একবার ফণি মিত্তিরের বাড়ি, একবার নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি,
আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধী কে বুঝতে পেরেছ? এখনও বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেকেই সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই, আমি, যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমি বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিস নে। বারে, তুমি যে রজনবাবুকে আগে চিনতে, সে কথা তো গোড়ায় বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রজনবাবুকে এ বেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞাসা করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়ি বাবুর দেওয়া প্যাকেটটা রজনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রজনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গড়ালায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে 32 রকম জেরা করলো। কদ্দূর কি হদিস পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানাটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রজনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাখতে বলেছি, স্যানিটোরিয়ামে অমনটি খেতে পারবে না। রজনবাবু আমাদের ঘরটা দেখে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়ি কাঠের দিকে ত্যাগ করে পরপর 5টা ধোয়ার রিং ছাড়ল। তারপর আধ বোঝা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণী মিত্তির কাল সত্যি রোগী দেখতে গিয়েছিলি? কার রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি। 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন। তাহলে ফণী মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথায় জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ড থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠিটা ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের খুঁটি মরার মতো করে প্রায় 10 হাত দূরে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিং এসেছে। প্লান্টারস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রজনবাবুরটা নকল, অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রজনবাবু ঘণ্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টা অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরে। হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কী যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল,
একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কী আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছে করলো না। খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকটার অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়। এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুব আওয়াজ পেলাম, দূর থেকে কাছে এসে আবার মিলে গেল। সময় চলে যাচ্ছে। জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভিতরটা এখন আরও অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকেছে। মনে হতেই এমন ভয় হলো যে দিক থেকে লোকটা আসছে সেই দিককে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আর আমার সামনেই এসে দাঁড়ালো যে। জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কী যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব, অমনি অন্ধকার শরীরটা একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কী রে, ঘুমিয়ে পড়েছিলে নাকি? ও ফেলুদা, তুমি? আমি না তো কে, তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা হাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটায় বসে বলল, রজনবাবুর মুখোশগুলো সব কটা পরে দেখেছিলাম। তুই এইটা একবার পর তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো। আমার পক্ষে একটু বড় এইটা, আর কিছু না। ভালো করে ভেবে দেখ তো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবার টিপ টিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, তিনকড়িবাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা, কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়, স্টেশনে আজ যেন একটু ঘোরাচ্ছিলেন। সেটা বোধ হয় কাল জানালার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য, সেটা হলো কারণটা কি? রজনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধ হয় আর জানা যাবে না কোনো দিনও। না, রাত্রে কখনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রজনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। রজনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমি পড়ো। আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি, তখনও জানতাম না আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি। তুমি সে 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না।
অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় 100 ইয়ার্স এর নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি। আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনে শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও। ইতি তিনু, স্মৃতিন করি মুখোপাধ্যায়।